সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সাদর অভিনন্দন। আমাদের সেন্টারে অলরেডি অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো অ্যাডমিশন হওনি তাদের প্রতি বলা হচ্ছে যে তোমরা অতি সত্বর অ্যাডমিশন হও এবং ক্লাস করো, কারণ দেখতে দেখতে সময় আবার গড়িয়ে যাবে, আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব মেজর পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যে কোশ্চেনটি আলোচনা করছি সেটা 2024-এ তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবেই প্রশ্নটা, 100% গ্যারেন্টি দিয়ে বলছি এই প্রশ্নটি পরীক্ষায় আসবে এবং খুব ভালো করে পড়বে। যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বের সব দেশের সংবিধানেরই কিন্তু কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য অনুধাবন করলে প্রত্যেকটি দেশের সংবিধানের কিন্তু কিছু পার্থক্য রয়েছে। ভারতের যে সংবিধান রয়েছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা লক্ষ্য করবে। প্রয়োজনে পয়েন্টগুলো লিখেও নিতে পারো যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি। ভারতীয় সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্য আলোচনা করছি সেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। অর্থাৎ ভারতীয় সংবিধানকে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া যায়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। সেই সময় 395টি ধারা এবং 8টি তফসিল নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনের পর বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট 450টি ধারা এবং তফসিলের সংখ্যা 12টি হয়েছে এবং অসংখ্য উপধারাও রয়েছে। তাহলে বুঝতেই পারছি আমাদের ভারতের যে সংবিধান সেটা সর্ববৃহৎ একটি লিখিত সংবিধান। 2 নম্বর বলতে পারি ভারতের যে সংবিধানের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে শাসন ক্ষমতা বণ্টিত হয়েছে। কিছু ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে, কিছু ক্ষমতা রাজ্য সরকারের হাতে ন্যস্ত থাকে, কিছু ক্ষমতা যুগ্মভাবে কেন্দ্র এবং রাজ্য দায়িত্বপূর্ণ পালন করে থাকে। তাই ভারতের যে সংবিধান সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 3 নম্বর, ভারতের সংবিধানের প্রাধান্য স্বীকৃত। মানে ভারতীয় সংবিধান হলো দেশের সর্বোচ্চ সংবিধান, সর্বোচ্চ আইন এবং সর্বপ্রকার রাষ্ট্রীয় ক্ষমতা ও নাগরিক অধিকারের উৎস। তাই সংবিধান দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, সর্বপ্রকার সরকারি প্রতিষ্ঠানের কিন্তু ঊর্ধ্বে। তাই সংবিধান বিরোধী কোনো আইন প্রবর্তিত হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে, সংবিধানের পবিত্রতা ও প্রাধান্য রক্ষা করে। তাহলে আইনসভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য। পরের নম্বর যদি বলি সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনাকে আমরা সংবিধানের মুখবন্ধ বলতে পারি। এতে সংবিধানের নৈতিক আদর্শ, দর্শন, সংবিধানের মূল উদ্দেশ্য প্রভৃতি ব্যক্ত করা হয়েছে। তাই সংবিধানের প্রস্তাবনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংবিধানের। পরের পয়েন্ট হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভারত ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ। এখানে যে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্র প্রাধান্য দেয় না, প্রতিটি ধর্মকে সমানভাবে স্বীকার করা হয়েছে ভারতের সংবিধানে। তাই ভারত হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। তাই ভারতের সংবিধানে কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না।
তারপর হচ্ছে এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে ভারতীয়দের এক নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে প্রতিটি নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসেবে এক নাগরিকত্বের অধিকার ভোগ করবে। এখানে কোনো দ্বিনাগরিকত্বের বিশেষ কোনো ব্যবস্থা নেই। ভারতবর্ষে এক নাগরিকত্বের যে শৃঙ্খলাবদ্ধ নিয়ম রয়েছে। এর পরের নম্বর বলতে পারি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হলো সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারার মধ্যে 6টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ও শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই যে মৌলিক অধিকারগুলো গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই মৌলিক অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরের নম্বর বলতে পারি মৌলিক কর্তব্য। ভারতের সংবিধানের 51 নং অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা কিন্তু উল্লেখিত রয়েছে। যেমন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভারতের সার্বভৌমিকতা রক্ষা, দেশের সম্পদ রক্ষা করা, হিংসার পথ পরিত্যাগ করা, এগুলো কিন্তু আমাদের সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই মৌলিক কর্তব্য কিন্তু ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরের নম্বর সর্বজনীন ভোটাধিকার। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারতবর্ষ। তাই ভারতের সংবিধান সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে 18 বছর বয়সী প্রতিটি ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকারকে সংবিধান গুরুত্ব দিয়েছে। তাই সাংবিধানিক একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সর্বজনীন ভোটাধিকার। এরপর রয়েছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। ভারতীয় সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি স্বাধীন বিচার বিভাগের উপস্থিতি। স্বাধীন বিচার বিভাগ গড়ে তোলার জন্য সংবিধানে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ রয়েছে। যেমন বিচার বিভাগের রায় নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না, বিচারপতিদের গুরুতর কারণ ছাড়া তাদের পদচ্যুত করা যাবে না, এরকম নানা বিষয় রয়েছে। এরপর বলতে পারি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ধর্ম সাধারণতন্ত্র। অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় দুটি তাৎপর্যপূর্ণ শব্দ 1976 খ্রিস্টাব্দে 42তম যখন সংবিধান সংশোধন হয়, এই সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে একটি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো। আমরা মোটামুটি 10 থেকে 12টা আমরা টপিক বা পয়েন্ট আলোচনা করেছি যে ভারতীয় সংবিধানের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা ভারতীয় সংবিধানে কি কি বৈশিষ্ট্য রয়েছে, আর এই বৈশিষ্ট্যগুলোই সংবিধানকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সাহায্য করে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবেই। সে 3-এর হোক বা এখানে 6 নম্বরের হোক বা বড় প্রশ্ন হিসেবে যেভাবেই আসুক না কেন, কোশ্চেনটি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা দেখছো বন্ধুদের সাবস্ক্রাইবের কথা বলবে এবং চ্যানেলটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ধন্যবাদ।